জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা 1 মিনিটের মধ্যে আবার শুরু করব, বাকিরা একটু জয়েন করুন। একদিনেই আয়ত্ত হবে না, কারণ এটা যদি আয়ত্ত হয়ে যায় তাহলে আপনি অঙ্ক শিখতে 2-4 দিনের বেশি সময় লাগবে না। এটা আয়ত্ত হয়ে গেলে আপনি যে কোনো সমস্যা সলভ করতে পারবেন। এই 12 জন অংশীদার কে কখন প্রপার্টি পাবে, কে কোন সিচুয়েশনে প্রপার্টি পাবে, এই বিষয়টা যখন আপনি আয়ত্তে আনতে পারবেন তখন আপনি খুব ভালোভাবে আপনার মাথায় বিষয়গুলো নিতে পারবেন এবং আপনারা যাতে করে সহজে আয়ত্তে আনতে পারেন। শুধুমাত্র লেকচারের উপরে এই জিনিসটা আয়ত্তে আনা কঠিন বিধায় আমরা মোটামুটি একটা লেকচার শিট তৈরি করছি সহজ ভাষায়, যেটা আপনাদেরকে মনে রাখতে সাহায্য করবে। আর পরবর্তীতে আমরা আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি কিছু আনুষঙ্গিক কথাবার্তা বলবো আমাদের একাডেমি সম্পর্কে, বা আমাদের কাছে যে শীটগুলো আছে বা যে বইগুলো আছে সেইটা সম্পর্কে আপনারা আরো ভালো ধারণা পাবেন। তাহলে আমরা আবার শুরু করি। আচ্ছা, আমি যেখানে ছিলাম আমরা সহোদর বোনেরটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং সেখানে আমরা দেখলাম যে যখন সহোদর বোনে একজন থাকবে, কার সহোদর বোন? মৃত ব্যক্তির সহোদর বোন, পয়েন্ট নাম্বার 1। এবং মৃত ব্যক্তিরই কোনো সন্তানের ছেলে আচ্ছা স্যার, যখন সহোদর বোন একজন থাকবে এবং মৃত ব্যক্তির কোনো সন্তানের ছেলে, বাবা, দাদা এবং ভাই থাকবে না, তখন সহোদর বোন পাবে হচ্ছে হাফ। তার মানে এখানে বেসিক যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে সহোদর বোন একজন থাকলে হাফ প্রপার্টি পাবে এবং কারা কারা থাকলে সে বঞ্চিত হবে সেই লিস্টটা আমরা এখানে দিয়ে দিছি। একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। মৃত ব্যক্তির কোনো সন্তান, তার মানে 1 নম্বরে মৃত ব্যক্তির সন্তান থাকা যাবে না, সন্তানের ছেলে থাকা যাবে না, বাবা থাকা যাবে না, দাদা থাকা যাবে না, ভাই থাকা যাবে না, এরা থাকা যাবে না। আচ্ছা, তারপরে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন সহোদর বোন একের অধিক থাকবে, সহোদর বোন যখন একের অধিক থাকবে এবং মৃত ব্যক্তির কোনো সন্তানের ছেলে, বাবা, দাদা এবং ভাই থাকবে না, তখন বোন পাবে 2/3। আচ্ছা, এখন 3 নম্বর পয়েন্টে আসি। সহোদর বোন 2টা ক্ষেত্রে অবশিষ্ট ভোগ হিসেবে সম্পত্তি পাবে। তার মানে সহোদর বোন 2টা ক্ষেত্রে শেয়ারার হিসেবে সম্পত্তি পাবে না। ক পয়েন্টে এবং খ পয়েন্টে, এই ক পয়েন্ট এবং খ পয়েন্টে সহোদর বোন সম্পত্তি পেত কি হিসেবে? ক পয়েন্ট এবং খ পয়েন্টে সহোদর বোন সম্পত্তি পেত হচ্ছে আপনার শেয়ারার হিসেবে, অংশীদার হিসেবে। এবং গ পয়েন্টে সহোদর বোন সম্পত্তি পাবে কি হিসেবে? অবশিষ্ট ভোগী হিসেবে। শেয়ারার হিসেবে সে সম্পত্তি পাবে না, অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। আমরা দেখি একটু যে সহোদর বোন 2টা ক্ষেত্রে যে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে, এই 2টা ক্ষেত্র কি কি? সহোদর বোন 2টা ক্ষেত্রে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। একটা পয়েন্ট হচ্ছে যখন সহোদর ভাই থাকবে, একটা পয়েন্ট হচ্ছে যখন সহোদর ভাই থাকবে তখন সহোদর বোন, একটা ক্ষেত্র হচ্ছে যখন সহোদর ভাই থাকবে তখন সহোদর বোন কি পাবে? অবশিষ্ট সম্পত্তি মানে অবশিষ্ট ভোগ হিসেবে পাবে। আচ্ছা, বুঝতে পারছি কিনা বিষয়টা? এই যে সহোদর বোন 2টা ক্ষেত্রে আপনার কি পাবে? সহোদর বোন 2টা ক্ষেত্রে আপনার অবশিষ্ট হিসেবে সম্পত্তি পাবে। 9 নম্বর পয়েন্টে আমরা দেখব সহোদর বোন 2টা, 9 নম্বর না 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। সহোদর বোন
দুইটি ক্ষেত্রে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। দুইটা ক্ষেত্রে। পয়েন্ট নাম্বার ওয়ান, যখন সহোদর ভাই থাকবে, তখন সহোদর বোন কি পাবে? সহোদর বোন অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। দেখেন ভাই সবসময় বোনের সাথে কিভাবে পায়? 2:1 থিওরিতে যায়। আমরা এর আগে ছেলে আর মেয়ে, পুত্র আর কন্যাটা যেরকম ছিল না, পুত্র আর কন্যা অবশিষ্ট ভোগীতে কিভাবে যায়? 2:1 না? জি স্যার। পুত্র এবং কন্যা যেরকম 2:1 যায়, ঠিক তেমনি সহোদর ভাই বোনও কি যাবে? 2:1 যাবে। সহোদর বোন দুইটা ক্ষেত্রে অবশিষ্ট ভোগী হিসেবে প্রপার্টি পাবে। যখন সহোদর ভাই থাকবে এবং সেক্ষেত্রে সহোদর ভাই বোন 2:1 অনুপাতে সম্পত্তি পাবে, অর্থাৎ ভাই পাবে 2 ভাগ এবং বোন পাবে কি? 1 ভাগ। বুঝতে পারছি কিনা? ভাই পাবে 2 ভাগ আর বোন পাবে কি? 1 ভাগ। আচ্ছা, আর একটা পয়েন্ট আমরা দেখি। অবশিষ্ট ভোগী তো আপনারা বুঝতেছেন, অবশিষ্ট ভোগীটা কি? সবাইকে প্রপার্টি দেওয়া হয়ে গেল। এখন যে প্রপার্টিটা অবশিষ্ট আছে সেই প্রপার্টির 2 ভাগ পাবে হচ্ছে কে? ভাই। 1 ভাগ পাবে হচ্ছে কে? বোন। ক্লিয়ার? আচ্ছা, গয়ের আমরা লাস্ট পয়েন্টটা দেখব, আয়ের পরে আমরা ডাবল আই দেখব। যখন মৃত ব্যক্তি 1 বা একাধিক কন্যা থাকবে অথবা ছেলের কন্যা থাকবে এবং সেক্ষেত্রে সহোদর বোন যদি অন্য কারোর দ্বারা বঞ্চিত না হয়, তখন সে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। 3টা লাইনই খুব ইম্পর্টেন্ট। মৃত ব্যক্তির 1 বা একাধিক কন্যা থাকবে অথবা ছেলের কন্যা থাকবে। বুঝতে পারছি কিনা? মৃত ব্যক্তির কে থাকবে? হয় কন্যা থাকবে 1 বা একাধিক, অথবা কে থাকবে? মৃত ব্যক্তির আবার ছেলে, তার আবার কন্যা। এই 2 গ্রুপের মধ্যে যে কোনো এক গ্রুপ থাকবে। এবং সহোদর বোন যদি অন্য কারোর দ্বারা বঞ্চিত না হয়, তখন সহোদর বোন কি পাবে? অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। কিরকম? মনে করেন যে মৃত ব্যক্তির কন্যা আছে 1 জন, তাই কিনা? মৃত ব্যক্তির কে আছে? কন্যা আছে 1 জন। মৃত ব্যক্তির মনে করেন যে স্বামী আছে, মৃত ব্যক্তির মনে করেন যে মৃত ব্যক্তির ধরেন যে ওয়াইফ আছে, আর মৃত ব্যক্তির মনে করেন যে কন্যা আছে। তাহলে মৃত ব্যক্তির যে ওয়াইফ আছে, এই ওয়াইফ পাবে কতটুকু অংশ? মৃত ব্যক্তির ওয়াইফ কতটুকু অংশ পাবে? কন্যার ওয়াইফ থাকলে মৃত ব্যক্তির যদি ওয়াইফও থাকে আর কন্যা থাকে আর সহোদর বোন থাকে, তাহলে তখন কে কতটুকু প্রপার্টি পাবে? ওয়াইফ পাবে 8/1, 1/8। 1/8। কন্যা পাবে কতটুকু? কন্যা 1 জন কন্যা থাকলে কতটুকু পায়? 2/1 পাবে। হাফ পাবে। কন্যা পাবে হাফ, 1/2। এখন এই 1/8 এবং 1/2 যোগ করার পরে একের থেকে 1/2 এবং 1/8 যোগ করার পরে একের থেকে এই যোগটারে বাদ দিলে যে অংশটা থাকে সেই অংশটা পাবে কে? সেই অংশটা পাবে সহোদর বোন। বুঝতে পারছি কিনা বিষয়টা? মোদ্দা কথা হচ্ছে, যখন মৃত ব্যক্তির 1 বা একাধিক কন্যা থাকবে অথবা ছেলের কন্যা থাকবে এবং এক্ষেত্রে সহোদর বোন যদি অন্য কারোর দ্বারা বঞ্চিত না হয়, তখন সে কি হবে? তখন সে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। অবশিষ্ট ভোগীতে চলে যাবে সে। 9 নম্বর পয়েন্টে চলে আসেন সবাই। 9 নম্বর পয়েন্ট হচ্ছে বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোন বুঝতে পারছেন কিনা? আগেরটা ছিল কে? আপন বোন। এখন যারটা বলতেছি সে কে? সে কি আপন বোন? সৎ বোন। সৎ বোন। সৎ বোন। এখন সৎ মায়ের বোন, কিন্তু বৈমাত্রীয় বোন। বুঝতে পারছেন কিনা? সৎ মার যে মেয়ে সেই হচ্ছে কি? বৈমাত্রীয় বোন। মা সৎ হতে পারে, বাবা কি সৎ হতে পারে না?
সৎ বাবা কি হতে পারে না? পারে। তাহলে এই তো ভেরি গুড, বৈপিত্রীয়, ওটা আমরা পড়বো পরে। তাহলে এখন আমরা যেটা পড়তেছি সেটা কি? বৈমাত্রীয়। তার মানে সৎ মার যে মেয়ে তাকে আমরা কি বলবো? বৈমাত্রীয় বোন। আর সৎ মায়ের যে ছেলে তাকে আমরা কি বলবো? বৈমাত্রীয় ভাই। আর সৎ বাবার যে ছেলে সে হচ্ছে কি? বৈপিত্রীয় ভাই। আর সৎ বাবার যে মেয়ে সে হচ্ছে কি? বৈপিত্রীয় বোন। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে বৈমাত্রীয় বোন যখন একজন থাকবে তখন সে পাবে হাফ। আচ্ছা, সন্তান থাকলে কি বৈমাত্রীয় বোন প্রপার্টি পাবে? পাবে না। ছেলে থাকলে কি বৈমাত্রীয় বোন প্রপার্টি পাবে? পাবে না। বাবা থাকলে পাবে না, দাদা থাকলে পাবে না, সহোদর ভাই থাকলে পাবে না, সহোদর বোন, একটু আগে যে বোনের কথা বললাম সহোদর বোন, সেই সহোদর বোন থাকলে কি বৈমাত্রীয় বোন কোনোদিনও হাফ পাবে? আপন বোন থাকলে সৎ বোন কোনোদিনও প্রপার্টি পাবে হাফ? পাবে না স্যার। পাবে না। আপন বোন থাকলে সৎ বোন কখনোই কি পাবে না? আপন বোন থাকলে সৎ বোন প্রপার্টি হাফ পাবে না। পাইতে পারে, অবশিষ্ট অংশ পাইতে পারে বা 1/6 পাইতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এবার আসেন, বৈমাত্রীয় বোন যখন একের অধিক থাকবে তখন বৈমাত্রীয় বোন পাবে কত? 2/3। বৈমাত্রীয় বোন যখন একের অধিক থাকবে তখন বৈমাত্রীয় বোন পাবে কত? 2/3। ক পয়েন্ট এবং খ পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটাই পার্থক্য, ক পয়েন্টে মাত্র একজন বৈমাত্রীয় বোন, খ পয়েন্টে একের অধিক। বুঝতে পারছি কিনা বিষয়টা? গ পয়েন্টে আসি। বৈমাত্রীয় বোন 1/6 পাবে। কখন 1/6 পাবে? যখন একজন সহোদর বোন থাকবে। যখন একজন সহোদর বোন থাকবে এবং উক্ত সহোদর বোন যখন অংশীদার হিসেবে সম্পত্তি পাবে। যখন একজন সহোদর বোন থাকবে এবং উক্ত সহোদর বোন যখন কি থাকবে? উক্ত সহোদর বোন যখন অংশীদার হিসেবে সম্পত্তি পাবে তখন বৈমাত্রীয় বোন কত পাবে? তখন বৈমাত্রীয় বোন পাবে 1/6। বুঝতে পারছি কিনা বিষয়টা? বৈমাত্রীয় বোন 1/6 পাবে। কখন 1/6 পাবে? যখন সহোদর বোন থাকবে। এখন একজন সহোদর বোন থাকলে সহোদর বোন কতটুকু প্রপার্টি পাবে? হাফ পাবে না? তাহলে সহোদর বোন হাফ পাবে আর 1/6 কে পাবে? বৈমাত্রিক বোন। বৈমাত্রীয় বোন। বুঝতে পারছি কিনা বিষয়টা? বৈমাত্রীয় বোনের লাস্ট পোর্শনে আসি। বৈমাত্রীয় বোনের লাস্ট পোর্শন হচ্ছে অবশিষ্ট অংশ। বৈমাত্রীয় বোন অবশিষ্ট অংশতে যাবে। দুইটা উপায়ে অবশিষ্ট ভোগী হতে পারে। বৈমাত্রীয় ভাই থাকলে তো সে অবশ্যই কি হবে? অবশিষ্ট ভোগীতে চলে যাবে, যখন সে কারোর দ্বারা বঞ্চিত হবে না। আর বঞ্চিত হলে তো সে প্রপার্টি পাবে না। প্রথম কথা, বঞ্চিত হলে সে প্রপার্টি পাবে না। আর যদি সে বঞ্চিত না হয়, আর যদি আমি আগে বলছি না একটা থিওরি, পুত্র কন্যার সাথে অবশিষ্ট ভোগী হয়, ভাই তার বোনের সাথে অবশিষ্ট ভোগী হয়, বলছি কিনা? আচ্ছা, তারপরে 2 নম্বর পয়েন্টে আসি। যখন এক বা একাধিক কন্যা থাকবে বা ছেলের কন্যা থাকবে এবং কোনো সহোদর বোন থাকবে না, পাশাপাশি যখন সে কারোর দ্বারা বঞ্চিত হবে না। দেখেন ওই পয়েন্টের সাথে একটু মিলান। সহোদর বোন অবশিষ্ট ভোগী হয়েছিল না যখন এক বা একাধিক কন্যা ছিল? যখন এক বা একাধিক কন্যা ছিল তখন সহোদর বোন কি হয়েছিল? অবশিষ্ট ভোগী হয়েছিল না, যদি সে অন্য কারোর দ্বারা বঞ্চিত না হতো। একটু আগে আমরা সহোদর বোনেরটা পড়ছিলাম, খেয়াল করছেন তখন? এখানেও ঠিক, এখানেও ঠিক, এখানেও ঠিক। যদি এক বা একাধিক কন্যা থাকে আর সহোদর বোন যদি না থাকে তখন বৈমাত্রীয় বোন আবার অবশিষ্ট ভোগীতে চলে যাবে। কিন্তু এক বা একাধিক কন্যা আছে বা ছেলের কন্যা আছে, এর সাথে আবার কে আছে? সহোদর বোন আছে, তখন কিন্তু সহোদর বোন অবশিষ্ট ভোগীতে যাবে। এটা আমরা আগে পড়ছিলাম। আর যদি এক বা একাধিক কন্যা থাকে অথবা ছেলের কন্যা থাকে এবং যদি সহোদর বোন না থাকে, যদি বৈমাত্রীয় বোন থাকে, এক বা একাধিক কন্যা বা ছেলের কন্যার সাথে যদি
বৈমাত্রীয় বোন থাকে, তাহলে সেই ক্ষেত্রে বৈমাত্রীয় বোন কিসে যাবে? অবশিষ্ট বগিতে যাবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, পরের পয়েন্টে আসি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর একটু ধৈর্য ধরুন, আমরা শেষের দিকে চলে আসছি। আপনারা স্লাইড এটা পাবেন এবং এটা পেলে আপনারা পরবর্তীতে যখন পড়বেন বাসায় বুঝবেন। না বুঝলে আমাদের গ্রুপে কমেন্ট করতে পারেন, মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন। ছেলের কন্যার অবস্থা 4টা। ছেলের কন্যা তার মানে কি? মৃত ব্যক্তি, তার আবার ছেলে, তার আবার কন্যা। বুঝতে কি? কার ছেলের কন্যা? মৃত ব্যক্তির ছেলের কন্যা। রহিম মরে গেছে মনে করেন, রহিমের ছেলে আব্দুলের কন্যা হচ্ছে কে? সকিনা। আমরা এখন এই সকিনার অবস্থাটা পড়তেছি, বুঝতে পারছি কিনা বিষয়টা? ছেলের কন্যা বলতে হচ্ছে রহিমের ছেলে আব্দুলের কন্যা সকিনা। আমরা এখন সকিনার অবস্থা পড়তেছি, বুঝতে পারছি কিনা? তো ছেলের কন্যা এবং যখন মৃত ব্যক্তির ছেলে সন্তান, কন্যা, ছেলের ছেলে, উচ্চগামী ছেলের কন্যা, সমমান ছেলের ছেলে থাকবে না, তখন ছেলের কন্যা হাফ পাবে। এগুলো একটু মুখস্থ করার বিষয়। সহজ কথা হচ্ছে, যখন ছেলের কন্যা একজন থাকবে তখন সে হাফ পাবে, এবং এরা থাকা যাবে না। এই সন্তান থাকা যাবে না, ছেলে সন্তান থাকা যাবে না, কন্যা সন্তান থাকা যাবে না, ছেলের ছেলে থাকা যাবে না, উচ্চগামী ছেলের কন্যা থাকা যাবে না, সমমান ছেলের ছেলে থাকা যাবে না। এরা না থাকলে ছেলের কন্যা হাফ পাবে। খতে আসেন, ছেলের উচ্চগামী ছেলের কন্যা আর সমমান ছেলের কন্যা এরা কারা? উচ্চগামী ছেলের কন্যা কারা? উচ্চগামী ছেলের কন্যা হচ্ছে ওই ছেলের কন্যার আগে আরো বড় আরেকজন ছেলের কন্যা আছে, সে হচ্ছে উচ্চগামী। তার মানে বিষয়টা এরকম, ছেলের কন্যা, বুঝতে পারছেন কিনা? ছেলের কন্যা, তার আবার মনে করেন যে কন্যা, বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছেন কিনা? মানে নিচের দিকে নামবে আর কি। এই উচ্চগামী ছেলের কন্যা এবং সমমান ছেলের ছেলে, এটা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। মানে নিচের দিকে নামেন, ওইভাবে মিলান, তাহলে বুঝতে পারবেন। কি বলেন? ছেলের কন্যারা তো কি নাতি? জি, কার নাতি বলেন তো? মৃত ব্যক্তির নাতি। এখন মৃত ব্যক্তির যে নাতি, সেই নাতির যদি মনে করেন যে আবার কি থাকে, নাতির যদি মনে করেন যে আর একটা কন্যা থাকে, কথা বোঝেননি? তাহলে আরো এক ধাপ নিচে চলে গেল না? নাতির যদি মনে করেন যে আরেকজন থাকে, তার মানে তার আগে যদি আরেকজন থাকে, এই সিকোয়েন্সটা নিজেদের ফ্যামিলির সাথে মিলালে বুঝতে পারবেন। খতে আসি, যখন ছেলের কন্যা একাধিক থাকবে তখন সে পাবে 2/3, এবং বাকি সিচুয়েশন গুলো সেম। যারা যারা থাকা যাবে না তারা থাকা যাবে না। তারপরের পয়েন্টে আসেন, যদি কন্যা থাকে, মৃত ব্যক্তির যদি কন্যা থাকে, মৃত ব্যক্তির কন্যা থাকলে, যখন মৃত ব্যক্তির একজন কন্যা থাকবে অথবা উচ্চগামী ছেলের কন্যা থাকবে, কিন্তু কোনো ছেলে, উচ্চগামী ছেলের ছেলে, সমমান ছেলের ছেলে থাকবে না, সেক্ষেত্রে ছেলের কন্যা পাবে 1/6। মৃত ব্যক্তির যখন একজন কন্যা থাকবে, কন্যা, মৃত ব্যক্তির যখন একজন কে থাকবে? কন্যা থাকবে। কন্যা থাকলে একজন কন্যা কতটুকু পাবে? হাফ পাবে না? একজন কন্যা যদি হাফ পায়, আর ছেলের কন্যা তখন পাবে কত? 1/6 1/6 পাবে। বুঝতে পারছেন কিনা? আমাদের হাতে টাইম আসলে অনেক কম, প্রায় শেষের দিকে আমরাও চলে আসছি। আচ্ছা, আমরা আগে একবার শেষ করি। দুইটা উপায়ে ছেলের কন্যা অবশিষ্ট ভোগী হতে পারে। যখন সমমান ছেলের ছেলে থাকবে, এগুলো একটু বোর্ডে লিখে দেখালে বুঝতে সুবিধা হতো আপনাদের। যখন সমমান ছেলের ছেলে থাকবে
তখন উক্ত সেলের সাথে অবশিষ্ট ভোগী হবে। সমমান সেলের তার মানে তার সেম ফুটিং এ, মনে করেন যে রহিম মারা গেছে, এখন রহিমের ছেলে মনে করেন যে করিমের মনে করেন যে একটা কে আছে, কন্যা আছে, আবার করিমের মনে করেন যে একটা কে আছে, পুত্র আছে, তাহলে কি এরা কি হয়ে গেল? সমমান ছেলের ছেলে হয়ে গেল না? তখন এরা কি হয়ে যাবে? সমমান ছেলের ছেলে তো হয়ে যাবে, তাই কিনা? বুঝছেন কিনা? আমার কথা কি বুঝছেন কিনা? সমমান ছেলের ছেলে বুঝছেন? রহিমের একটা ছেলে আছে করিমের আবার কে আছে? করিমের এক ছেলে আছে, এক মেয়ে আছে। এই করিমের এক ছেলে আর এক মেয়ে, এরা কি দুজনই সেম ফুটিং এ না? সমমান ছেলের ছেলে আর সমমান ছেলের মেয়ে না এরা? বুঝছেন কিনা? জি স্যার। ওটাই বলছে। 2 নম্বর পয়েন্টে আসি। ছেলের কন্যা নিম্নগামী ছেলের ছেলে এর সাথে অবশিষ্ট ভোগী হতে পারে। ছেলের কন্যা নিম্নগামী ছেলের ছেলের সাথে। নিম্নগামী ছেলের ছেলে কিরকম? এটাও মনে করেন যে আরো এক ধাপ নিচে। রহিমের ছেলে করিমের মেয়েকে, করিমের মেয়ে মনে করেন হচ্ছে সকিনা। এখন রহিমের মনে করেন যে আর এক ছেলে আছে, সেই ছেলের মনে করেন যে আর এক মেয়ে আছে, আবার সেই মেয়ের মনে করেন যে আর এক ছেলে আছে, তাহলে সে আবার নিম্নগামীতে পড়লো না? আর একটু নিচে চলে গেল না ওই ছেলেটা? জি স্যার, জি স্যার। এটা কি নাতির ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতির ছেলে বা নাতির মেয়ে, উচ্চগামী নিম্নগামী এইভাবে হবে। বুঝছেন কিনা বিষয়টা? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা লাস্টটাতে চলে আসি, একদম লাস্ট। সেটা হচ্ছে যে বৈপত্রীয় ভাই ও বোনের দুইটা অবস্থা। তাহলে এটা কি? সৎ পিতার ছেলে, তাই তো? মানে সৎ পিতার ভাই, সৎ পিতার যে ছেলে সেটাই হচ্ছে কি? বৈপিত্রীয় ভাই। বা সৎ পিতার যে মেয়ে সে হচ্ছে কি? বৈপিত্রীয় বোন। বুঝছি কিনা বিষয়টা আমরা? তাহলে এই বৈপিত্রীয় ভাই বোন প্রপার্টি পাবে হচ্ছে 1/6 যখন তারা সংখ্যায় কি থাকবে? যখন তারা সংখ্যায় একজন হবে এবং মৃত ব্যক্তির সন্তান, সন্তানের ছেলে, বাবা, সত্যিকারের পিতামহ এরা থাকবে না। আর বৈপিত্রীয় ভাই বোন 2/3 পাবে যখন তারা সংখ্যায় একের অধিক হবে। এটা খুবই ইজি। সেটা হচ্ছে যে বৈপিত্রীয় ভাই বোন 1/6 পাবে যখন তারা সংখ্যায় কি হবে? একজন হবে। সংখ্যায় একজন, তার মানে বৈপিত্রীয় ভাই বোন মিলে যদি একজন হয় তাহলে পাবে 1/6। আর বৈপিত্রীয় ভাই বোন মিলে যদি একের অধিক হয় তখন তারা পাবে কি? তখন তারা পাবে হচ্ছে 2/3। ভাই বোনের ডাবল পায় না স্যার? এখানে কি এই নিয়মটা কার্যকর হবে না? বুঝি না। ভাই বোনের ডাবল পায়, এখানে এই নিয়ম কার্যকর হবে না? ভাই বোনের ডাবল পায় তার মানে যে অবশিষ্ট ভোগীর কথা বলতেছেন, তাই তো? অবশিষ্ট ভোগীর কথা বলতেছেন, তাই তো? জি স্যার। এই বৈপিত্রীয় ভাই বোন অবশিষ্ট ভোগীতে যাবে না। বুঝছেন কিনা বিষয়টা? এটা একটা এক্সেপশনাল রুল। বৈপিত্রীয় ভাই বোন অবশিষ্ট ভোগীতে যাবে না। আমি বলি এক্ষেত্রে বৈপিত্রীয় ভাই বোন যদি একজন হয় তাহলে তো আর কোনো কথাই নাই, কিন্তু যদি একজন ভাই আর একজন বৈপিত্রীয় বোন হয় তখন সেই ক্ষেত্রে তারা দুইজনে মিলে সমান প্রপার্টিটাই পাবে। বুঝতে পারছেন কিনা? বুঝছেন আমার কথা?
জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। 2:1 এর থিওরিটা নট অ্যাপ্লিকেবল ইন দিস কেসেস। 2:1 এর থিওরিটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? স্যার ওটা তো 14 জনের ক্ষেত্রে প্রযোজ্য স্যার। কার ক্ষেত্রে? ওই যে স্যার প্রথম যে 1 নম্বর যে আমরা 18 জন নাকি স্যার বলে সেটার ক্ষেত্রে না স্যার? কোন 14 জনের কথা বলতেছেন আর কোন 18 জনের কথা বলতেছেন কিছুই তো বুঝতেছি না আমি। আমরা 12 জনের করতেছি। ও 12 সরি 12 জন, হ্যাঁ ইয়েস স্যার স্যার 12 জনের ক্ষেত্রে স্যার 2:1 স্যার। এটা তো 12 জনের ক্ষেত্রে না স্যার। মিজানুর রহমান সাইমন যেটা লিখছে, ভাই বোন থাকলে ভাই তো বোনের দ্বিগুণ পায়। ভাই, এটা আমি একাধিকবার বলছি যে ভাই বোন অবশিষ্ট ভোগিতে যাবে এবং ভাই বোনের দ্বিগুণ পাবে, কিন্তু এই বৈপিত্রীয় ভাই বোনের ক্ষেত্রে এই থিওরি অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছেন কিনা আমার কথাটা? বৈপিত্রীয় ভাই বোনের জি স্যার, এটা শুধু আপন ভাই বোনের ক্ষেত্রে, আপন ভাই বোনের ক্ষেত্রে, বৈমাত্রীয় ভাই বোনের ক্ষেত্রে, বৈপিত্রীয় ভাই বোনের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হবে না? হ্যাঁ জি স্যার জি স্যার। বুঝতে পারছেন কিনা বিষয়টা এবার? জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো আমাদের আলোচনা শেষ করব। আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শেষ করে দিব, কারণ অনেক লম্বা টাইম হয়ে গেছে আর এই বিষয়গুলো একদিনে মাথায় নেওয়াটা অনেক টাফ। আপনাদের জন্য টাফ, স্যার আমার জন্য অনেক টাফ। স্যার আমি একটা প্রশ্ন একটু জানতে চাই স্যার। স্যার এই সেমিনারগুলো কি স্যার স্যার এই সেমিনারগুলো কি কন্টিনিউ চালাই যাবে না কিভাবে স্যার? আচ্ছা, এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। আপনারা একটু সংক্ষেপে আপনাদের পরিচয়টা দিলে একটু ভালো হয় আর কি। 10 সেকেন্ডে জাস্ট নামটা, কোন ভার্সিটি, কোন কলেজ, এতটুকু, আর কিছু না। স্যার আমি মোহাম্মদ আলী অ্যাডভোকেট, ময়মনসিংহ জজ কোর্ট স্যার। অ্যাডভোকেট সাহেব, ময়মনসিংহ। জি 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 স্যার, আমি মোহাম্মদ আলী, তারপরে ময়মনসিংহ জজ কোর্ট। বাকিরা একটু সংক্ষেপে পরিচয়টা দেন, একটু দ্রুত। আমি রাসেল হুসাইন, বুঝি না। আমি রাসেল হুসাইন, সিটি ইউনিভার্সিটি। আচ্ছা, তারপরে আমাদের শুরুতে অনেকজন ছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে একদম দিনের শেষে অর্ধেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রেজাউর রহমান সোহাগ, মিরপুর ল কলেজ থেকে। আচ্ছা ঠিক আছে, তারপর আর স্যার আমাকে আপনাকে তো ভিডিওতে দেখা যাচ্ছে না স্যার। বুঝি না, আপনাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখানোর ব্যবস্থা করতেছি। তারপর আমি একটু হেল্প করে দিচ্ছি, যারা আছেন আমি একটু হেল্প করে দিচ্ছি। আমার এখানে লিস্টটাই আছে, অনেকে হয়তো বুঝতে পারছেন না মিউট থাকার কারণে। আমাদের এখানে আছেন হচ্ছেন, আমি লিস্টে যেটা অ্যালফাবেটিক্যালি অর্ডারে আছে, আমি যাকে দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী আছেন, উনি অ্যাডভোকেট। জি স্যার জি স্যার। এরপরে আমাদের সাথে শোভান শিশির আছেন। তারপরে জি স্যার, আমি রাইট, শোভান শিশির আপনি আছেন। আপনি কোথা থেকে বলছেন শোভান শিশির সাহেব? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমাকে চেনেন। আমি আপনাদের বোনাফাইড ল একাডেমিতে ফার্মগেটে গিয়েছিলাম, ওখান থেকে গাইড নিয়ে এসেছি। স্যারের সবকিছু নিয়ে এসেছি। আমি স্যারের খুব ভক্ত। আমি বাংলাদেশ ল কলেজে পড়ি, এই ফাইনাল পরীক্ষা দিব। আর বাংলাদেশ ল কলেজটা উত্তরা ল কলেজের আমি পড়ি, ওখানে বাংলাদেশ ল কলেজে রেজিস্ট্রেশন করা। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। যাক, ভালো লাগলো আপনি আমাদের সেমিনারে এসেছেন। এরপরে আমাদের সাথে আছেন শিপন আহমেদ, উনি আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট। তারপরে আমাদের সাথে মিজানুর রহমান সাইমন আছেন, উনি বেশ ইন্টারেক্টিভ, দেখলাম আপনি বেশ অনেকগুলো। এরপরে আমাদের সাথে আছেন হচ্ছেন আনিশা ম্যাডাম আছেন, উনিও আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট। আমাদের সাথে আজাদ মোল্লা আছেন, আমাদের সাথে বিথি আক্তার আছেন আমাদের স্টুডেন্ট, আমাদের সাথে রাসেল হোসেন আছেন, আমাদের সাথে রেজাউর রহমান সোহাগ আছেন, উনিও আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট। আমাদের সাথে সাগর দেব আছেন। এরপরে আমাদের সাথে শিপন শরীফুল, উনিও আমাদের স্টুডেন্ট।
আমাদের সাথে সুমাইয়া নাহার মিষ্টি আছেন। এছাড়াও আমাদের সাথে সুমন সাহেব আছেন, তামান্না আলম তান্নি ম্যাডাম আছেন। এছাড়াও আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আমিনুর রহমান সাহেব আছেন সুদূর রাজবাড়ী থেকে। তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অলমোস্ট প্রায় অর্ধ শতক লোক শুরুতেই ছিলেন, তবে অনেকে নেটওয়ার্ক ডিস্টারবেন্সের কারণে হয়তো বা ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের বিষয়ে সেটা আপনারা করতে পারেন। আর আপনারা অনেকেই শীটটা ক্লেম করছেন, আমি চেষ্টা করব সবাইকে শীটটার সফট কপিটা ইমেলের মাধ্যমে সেন্ড করে দেওয়ার। সেক্ষেত্রে আপনারা প্লিজ একটু আমাদের যে অফিসের নাম্বারটা আছে সেটার মাধ্যমে একটু যোগাযোগ করবেন। আর যেটা আপনারা একজন বলছেন যে সেমিনারের বিষয়টা, এটা কি অব্যাহত থাকবে কিনা, হ্যাঁ আসলে এটা তো আমাদের আসলে কি বলবো একাডেমিক পারপাজে আর স্টুডেন্টদের জন্য আমরা বোনাফাইড ল একাডেমিটা যেহেতু মোটামুটি আমাদের মার্কেটিং এ বা স্টুডেন্টদের কাছে ভালোই জনপ্রিয়তা পাচ্ছে, এটা আপনাদের পপুলারিটি বেসিসে প্রয়োজনে আমরা সেমিনারটাকে আরো এক্সটেন্ড করব। তবে আমাদের এখানে চাইলে আপনারা অনলাইনেও বিভিন্ন কোর্স করতে পারেন। এছাড়াও অন্যান্য বিষয়গুলো বা আজকের সেমিনারের বিষয়ে যদি কোনো ধরনের মতামত বা আপনাদের কোনো মূল্যবান পরামর্শ থাকে সেটা আমাদের অ্যাডভোকেট জনি সাহেবের কাছে আপনারা বলতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ পরশকে। আসলে অনেক লম্বা টাইম হয়ে গেছে, আর এই বিষয়গুলো আসলে এত বেশি জটিল। এই ফারায়েজের পবিত্র কোরআনে যে কথাটা উল্লেখ আছে, ফারায়েজ হচ্ছে আপনার জ্ঞানের অর্ধেক। এই বিষয়টা মাথায় নেওয়া বা এই বিষয়টা বোঝানো বা এত বড় একটা বিষয়, এটা কিন্তু অনেক লম্বা একটা বিষয়। এই যে 12 জন অংশীদারের বিষয়টা কিন্তু বুঝাইতে বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন কলেজে এই জিনিসগুলো বোঝাইতে কিন্তু দেখা গেল 3-4টা ক্লাস লাগে। সেই জায়গায় এই বিষয়টা কিন্তু একদম সংক্ষেপে মাত্র 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে এই জিনিসটা অনলাইন ক্লাসের মাধ্যমে তুলে ধরাটা, এটা আসলেই অনেক বেশি কঠিন কাজ আমার জন্য, পাশাপাশি আবার আপনাদের জন্য বোঝাটা অনেক বেশি কঠিন। তা যাই হোক আর কি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক ধৈর্য ধারণ করে আমাদের এই ক্লাসটা আপনারা করছেন। আচ্ছা, আমি একটু আমাদের বোনাফাইড ল একাডেমি সম্পর্কে বলি। আমাদের এই বোনাফাইড ল একাডেমিটা এটা মূলত একটা কোচিং সেন্টার, এবং এই বোনাফাইড ল একাডেমিতে বিভিন্ন ধরনের কোর্স আছে। এবং এখানে স্পেশাল যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে যে অ্যাডভোকেটশিপের উপরে। সব থেকে আমাদের এখানে যে অ্যাডভোকেটশিপের যে কোর্সটা, এটা অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি অন্যরকম। এটা আপনারা যদি আমাদের ভিডিও লেকচারগুলো দেখেন, যদি আমাদের বোনাফাইড ল একাডেমিতে অ্যাডভোকেটশিপের উপরে আমার অনেক ভিডিও লেকচার আছে, রিজভি হাসান পরশ সাহেবেরও ভিডিও লেকচার আছে। আপনারা যদি এই ভিডিও লেকচারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে অ্যাডভোকেটশিপের যে সাবজেক্টগুলো, সেইগুলোর পড়ানোর টেকনিক বা সেইগুলো আমরা কিভাবে বুঝাই, সেটা অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি আলাদা। এরপরে আমাদের এখানে আপনার যারা 2 বছরের এলএলবি করে, সেই 2 বছরের এলএলবি যারা করে তাদের জন্য আমাদের 2টা কোর্স থাকে। একটা হচ্ছে যারা প্রিলিমিনারি করে তাদের জন্য প্রিলিমিনারির কোর্স, এবং যারা ফাইনাল করে, ফাইনালে যারা পড়ে, ফাইনালের জন্য আমাদের আলাদা একটা স্পেশাল কোর্স থাকে। আর এছাড়াও আমাদের এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যারা পরীক্ষা দেয় তাদের জন্য আমাদের কোর্স আছে, এবং আমাদের রেগুলার ব্যাচও আছে জুডিশিয়ারির। মূলত আমাদের এখানে এই 4টা বিষয়টা অনেক গুরুত্ব দেওয়া হয়: 2 বছরের এলএলবির প্রিলিমিনারি, 2 বছরের এলএলবির ফাইনাল, এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষার্থী এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী। আর পাশাপাশি আমরা মাঝে মধ্যে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা সেমিনার করি। আমরা আইন সম্পর্কে, যেরকম একজন অ্যাডভোকেট সাহেব বললেন যে এই ধরনের সেমিনার অব্যাহত থাকবে কিনা, হ্যাঁ, পরবর্তীতে এই ধরনের সেমিনার আরো থাকতে পারে। আমরা এই ধরনের সেমিনার পরবর্তীতেও আয়োজন করব ভিন্ন টপিকের উপরে। এবং আপনারা আমাদের গ্রুপে গেলে আমার বা পরশ সাহেবের লেকচার দেখতে পারবেন, এবং আমরা আরো অনেক লেকচার আমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা এই গ্রুপে গেলে আমাদের লেকচার দেখতে পারবেন। আর যারা এখনো অ্যাডভোকেট হননি, স্যার জি বলেন। ময়মনসিংহ আসার দাওয়াত রইল স্যার, ময়মনসিংহ স্যার আসার দাওয়াত রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনার কাছেও অনুরোধ থাকবে, যারা আপনার ছোট ভাই আছে যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবে, তাদেরকে আমাদের একাডেমি সম্পর্কে একটু বলবেন বা আমাদের একাডেমি সম্পর্কে একটু জানাবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। স্যার জি বলেন। স্যার 1961 সালের মোতাবেক অনুযায়ী তো যে মুসলিম আইনের যে বন্টনটা হয় স্যার,
এরপরে কি আর কোনো নতুন করে কোনো বন্টনেরই হয় নাই নাকি এইটাই নির্ধারিত স্যার? 1961 সালের 4 ধারা অনুসারে যে বন্টনের যে থিওরিটা, এটা আমরা আর একদিন আলোচনা করব, এবং এই ক্ষেত্রে নিয়মটা একটু ডিফারেন্ট। 1961 সালের 4 ধারা অনুসারে আপনার এখানে পুত্রের কন্যা পুত্রের মতোই প্রপার্টি পাবে। তার মানে তার বাবা জীবিত থাকলে সে যেমন ভাবে প্রপার্টি পেত, সেও ঠিক সেই একই ভাবে প্রপার্টি পাবে। যাই হোক, আমরা আজকে শেষ করতে চাচ্ছি কারণ রাত হয়ে গেছে অনেক। আমরা পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি অথবা দেওয়ানি কার্যবিধির কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং রিসেন্টলি আমি একটা ভিডিও তৈরি করছি, সেটা এখনো লোড দিইনি। সেটা হচ্ছে আপনার ডিসচার্জ, চার্জ এবং অ্যাকুইটালের উপরে। কারণ আমাদের যারা কোর্ট প্র্যাকটিস করি আমরা বা যারা আইনের স্টুডেন্ট, তাদের এই বিষয় নিয়ে অনেক কনফিউশন আছে যে কখন ডিসচার্জ হয়, কখন অ্যাকুইটাল হয়, কখন রিলিজ হয়। এই বিষয়টা নিয়ে তাদের যথেষ্ট কনফিউশন আছে। আমরা এই বিষয়ের উপরে আমি একটা ভিডিও তৈরি করছি এবং সেটা আমি খুব দ্রুতই বোনাফাইড ল একাডেমির গ্রুপে পোস্ট দিব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমাদের কোচিং সম্পর্কে জানতে আপনারা বোনাফাইড ল একাডেমিতে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে যেয়ে আপনারা আমাদের নাম্বার পাবেন, সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। আর আজকের ভিডিও আপলোড দেওয়া হবে কিনা? আজকের এই ক্লাসটাও আমরা চেষ্টা করব আপলোড দিতে। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা যদি কোনো সেমিনার বা ফ্রি ক্লাসের আয়োজন করি সেটা আমাদের গ্রুপে থাকবে, এবং আমাদের যে রেগুলার কোর্স, এই রেগুলার কোর্সে যদি কেউ ভর্তি হতে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। জি স্যার, গুড বিজি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ধন্যবাদ।